আমার মরণব্যাধিতে আক্রান্ত প্রেমিকার চিকিৎসার জন্য আমি দিনে খাবার ডেলিভারি করতাম এবং রাতে বারবিকিউ বিক্রি করতাম, যাতে তার অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে পারি। কিন্তু যেদিন 10টিরও বেশি বিলাসবহুল গাড়ি আমার দরজার সামনে এসে থামল, সেদিন জানতে পারলাম যে সে আসলে রাজধানীর এক অত্যন্ত ধনী পরিবারের অবৈধ সন্তান। সে তার সাথে সবকিছু নিয়ে গেল, এমনকি আমার রুমমেটকেও, আর আমাকে একেবারে একা ফেলে গেল। একজন রিপোর্টার জিজ্ঞেস করল, মিস শিয়া, আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটাকে? শিয়া জিয়ানিয়ান শীতল কণ্ঠে উত্তর দিল, এই সময়টাতে সে শুধু আমার কেয়ারটেকার ছিল। সেদিন যখন শিয়া পরিবার শিয়া জিয়ানিয়ানকে নিতে এসেছিল, 12টি বিলাসবহুল গাড়ি সেই গলিতে শারীরিকভাবে দাঁড়িয়েছিল যেখান দিয়ে আমি প্রতিদিন বাড়ি ফিরতাম। রিপোর্টাররা পুরো এলাকা ঘিরে রেখেছিল, সবদিকে ক্যামেরা তাক করা ছিল। আমি আমার বারবিকিউ স্টল গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে গাড়ি ভেতরে নিয়ে যেতে পারছিলাম না। ঠিক তখনই আমার প্রতিবেশী চেনো ও আমাকে দেখল এবং উত্তেজনার সাথে আমার কাঁধে হাত রাখল। জিনচেন, তোর তো লটারি লেগে গেছে। তোর শিয়া জিয়ানিয়ান আসলে শিয়া পরিবারের ছোট রাজকুমারী বের হল। মিস্টার শিয়া নিজে তাকে নিতে এসেছেন। এখন তো তুইও তার সাথে গিয়ে আয়েশ করবি। দুপুরের সময় মানুষের ভিড়ের মাঝে শিয়া জিয়ানিয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে এল এবং সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমি তাকে প্রথমবার দেখছি। সে এই সিজনের সবচেয়ে দামি হাই ফ্যাশন পোশাক পরেছিল। তাকে লম্বা, সুন্দরী এবং অত্যন্ত মার্জিত দেখাচ্ছিল, ঠিক কোনো রোমান্টিক ড্রামার ধনী নায়িকার মতো। তার পাশে দাঁড়িয়েছিল জি বোডা, আমার রুমমেট। যখন জিয়ানিয়ানের নজর আমার ওপর পড়ল, তার চোখে আগের মতো উষ্ণতা ছিল না। সেখানে এখন কেবল উঁচু স্তরের মানুষের অহংকার ফুটে উঠছিল। ঠিক তখনই একজন রিপোর্টার জিজ্ঞেস করল, মিস শিয়া, আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটির সাথে আপনার কি সম্পর্ক? শিয়া জিয়ানিয়ান আমার দিক থেকে চোখ সরিয়ে নিল এবং শীতল স্বরে বলল, এই সময়টাতে সে শুধু আমার কেয়ারটেকার ছিল। এটি শুনতাই আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরা রাগে ফেটে পড়ল, কারণ তারা আমাকে সবসময় তার জন্য জিনিসপত্র কিনতে দেখেছিল, তাকে ব্যায়াম করাতে দেখেছিল। সবাই জানত যে সে আমার প্রেমিকা ছিল। কিন্তু এখন তাদের চোখে আমার জন্য হয় সহানুভূতি ছিল, নয়তো উপহাস। আমি সেখানেই পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি নিচে তাকালাম। আমার শরীরে মাত্র 10 ইউয়ানের একটি টি-শার্ট ছিল, 20 ইউয়ানের সস্তা জুতো ছিল এবং মুখে বছরের পর বছর ধরে জমানো ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সত্যি বলতে, আমাকে সত্যিই কোনো কেয়ারটেকারের মতোই দেখাচ্ছিল। কিন্তু আমি শিয়া জিয়ানিয়ানের দেখাশোনা শুধু একদিন নয়, পুরো 5 বছর ধরে করেছিলাম। সে যদি আমাকে তার প্রতিবেশীও বলত, তবুও হয়তো এত খারাপ লাগত না। আমি গাড়ির কাছে পৌঁছালে শিয়া জিনিয়ান নিজে এগিয়ে এসে জিবুর জন্য গাড়ির দরজা খুলে দিল এবং তাকে ভেতরে বসতে দিল। তারপর হঠাৎ তার যেন কিছু মনে পড়ল, সে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন আমার দেখাশোনা করেছ? কিছু বলতে চাও? আমি তোমার কোনো ছোটখাটো ইচ্ছা পূরণ করতে পারি। সুযোগ এখনই আছে, জলদি বলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও ফিসফিস করতে লাগল, সুযোগ এসে গেছে, তাকে বলো যেন সে তোমাকেও সাথে নিয়ে যায়। কিন্তু আমি কিছুই বললাম না। আমি শুধু আমার হাতে ধরা ওষুধের ব্যাগটা নাড়ালাম এবং শান্ত গলায় বললাম, যেহেতু তোমার কোনো দুরারোগ্য ব্যাধি ছিলই না, তাই গত কয়েক বছরে তোমার পেছনে যে টাকা খরচ হয়েছে তার হিসাব করেনি। আর হ্যাঁ, তাতে তোমার থাকা খাওয়ার খরচও অন্তর্ভুক্ত। আমি ফোন বের করলাম এবং হিসাব করলাম। মোট 5,98,000 ইউয়ান। আমি এই অঙ্কটা বলতেই চারপাশে হাসির রোল পড়ে গেল। লোকেরা আমার মজা উড়াতে লাগল। এত ছোট মানসিকতা! শিয়া জিনিয়ানের দাম মাত্র 5,98,000 ইউয়ান। সে মুখ খুললে 59,80,000 ও দিতে পারত। শিয়া জিনিয়ান সামান্য ভ্রু কুচকাল। তার দৃষ্টি কিছু মুহূর্ত আমার মুখের ওপর আটকে রইল। হয়তো তার অনুভূতিগুলো কিছুটা আচ্ছন্ন হয়ে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করল। অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা চেক ধরিয়ে দিল। আমি নিচের দিকে তাকালাম। ঠিক 6 লাখ ইউয়ান। জিবু তার হাত ধরে রেখেছিল। সে আমার দিকে তাকিয়ে হাসল। জিনচেন, জিনিয়ান তোমার জন্য বেশ উদার। তুমি যতটা চাইতে হয়তো ততটাই পেতে। কিন্তু আজকের পর তোমরা দুজন আলাদা জগতের মানুষ। আশা করি, তুমি কোথাও জিনিয়ান সম্পর্কে কিছু ভুল বলবে না। শিয়া জিনিয়ানও আমার দিকে তাকালো। তার কণ্ঠস্বর ছিল একদম ঠান্ডা। তুমি একজন বুদ্ধিমান মানুষ। আমি চাই না কেউ জানুক যে তোমার এবং আমার কখনো কোনো সম্পর্ক ছিল। আমি বুঝে গেলাম, সে আমাকে নিচু দৃষ্টিতে দেখছিল। তার ভয় ছিল যে আমি মিডিয়ার সামনে গিয়ে বলে দেব যে সে কখনো আমার গার্লফ্রেন্ড ছিল। আমি মাথা নাড়লাম। চিন্তা করো না, এমনটা কখনো হবে না। শেষ পর্যন্ত এত নিষ্ঠুর গার্লফ্রেন্ড থাকাটা এমন কোনো বিষয় নয় যা মানুষের সামনে জাহির করা যায়। এরপর শিয়া জিনিয়ান চলে গেল। তামাশা শেষ হয়ে গিয়েছিল।
ভিড়ও ধীরে ধীরে সরে যেতে লাগল। শুধু চেনো ওয়েই সেখানেই দাঁড়িয়ে ছিল। সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে আমার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, জিনচেন, তুই সত্যিই কি বোকা? 6 লাখ ইউয়ান দিয়ে হবেটা কি? একটা ভালো বাড়িও কিনতে পারবি না। আমি কোনো ভাবলেশহীন চোখে তার দিকে তাকালাম, কিন্তু আমার ওপর তার কেবল এটুকুই ঋণ ছিল। আমি নিজের ইচ্ছাতেই তাকে ভালোবেসেছিলাম, তার যত্নও আমি নিজের ইচ্ছাতেই নিয়েছিলাম। আমি শুধু এটাই মনে করি যে আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। চেনুই গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে আঙুল দিয়ে আমার কপালে আলতো করে টোকা দিল। সত্যি তুই একটা বড় বোকা। যখন আমি বাড়ি ফিরলাম, তখন বাড়ির ভেতর নিস্তব্ধতা ছিল। শিয়া জিনিয়ানের সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছিল এবং জীবনটাও তার সাথে চলে গিয়েছিল। সবকিছু যেন এমনভাবে শেষ হয়ে গিয়েছিল, যেন কোনো প্রবল ঘূর্ণিঝড় এসে সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। কিন্তু তার চলে যাওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবনটা গুছিয়ে দেওয়ার কেউ ছিল না। সেই মুহূর্তে আমি এতই ক্লান্ত ছিলাম যে সোফা থেকে ওঠারও ইচ্ছে করছিল না। আমি কি আসব? হঠাৎ একটা আওয়াজ ভেসে এল। আমার মোটা বিড়াল বন্ধুটি আমার সামনে বসেছিল। সে মাথা নিচু করে আমার দিকে তাকালো। এটি সেই পথশিশু বিড়ালটি ছিল যাকে আমি রাস্তার পাশ থেকে তুলে এনে বাড়িতে এনেছিলাম। আমি ধীরে ধীরে উঠে তাকে খেতে দিলাম এবং সাথে ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। সন্ধ্যা হতেই আমি বরাবরের মতো আমার বারবিকিউ স্টল লাগাতে বেরিয়ে পড়লাম। এখন আর শিয়া জিনিয়ান ছিল না। আমার খরচও আর আগের মতো ছিল না। 6 লাখ ইউয়ান আমার মতো মানুষের জন্য অনেক বড় অঙ্ক। আমার খরচের হিসাব অনুযায়ী আমি এটি দিয়ে 20 বছর আরামসে চলতে পারতাম। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল। আমি আমার নিজের একটা বাড়ি কিনতে চেয়েছিলাম। এমন একটা জায়গা যাকে আমি সত্যি একটা বাড়ি বলতে পারি। ইউনিভার্সিটি সিটির বাইরের স্ন্যাক্স স্ট্রিটে আমার বারবিকিউ স্টলটি বেশ জনপ্রিয় ছিল। সেখানের কলেজের ছাত্রছাত্রীরা প্রায়ই আমার কাছে খেতে আসত। কিন্তু সেদিন আমার স্টলের সামনে এক ভিন্ন অতিথি দাঁড়িয়েছিল। একজন অত্যন্ত স্টাইলিশ এবং ধনী দেখতে মহিলা। সে দামি পোশাক পরেছিল এবং এসেই বলল, বসো, 5টা মাটন স্কিউয়ার আর 10টা ল্যাম্প কিডনি স্কিউয়ার দিন। আমি সাধারণত কলেজের বাচ্চাদের সেবা দিতেই অভ্যস্ত ছিলাম। এত ধনী দেখতে মহিলা প্রথমবার আমার স্টলে এসেছিল, তাই আমি নিজেকে তার দিকে তাকানো থেকে আটকাতে পারিনি। তার ফিগার ছিল চমৎকার। সে লম্বা এবং অত্যন্ত আকর্ষণীয় দেখতে ছিল। মুখটাও খুব সুন্দর ছিল। তার মধ্যে একটা পরিচ্ছন্ন এবং মার্জিত আবহ ছিল। বড় বড় চোখ, ডাবল আইলিড এবং গোল মুখে হালকা ইউরোপীয় মিশ্র বৈশিষ্ট্য। সে কোনো মডেলের চেয়ে কম মনে হচ্ছিল না। পাশের গলিতে একটা সিলভার গ্রে লাক্সারি গাড়িও দাঁড়িয়েছিল। গাড়ির লাইটগুলো জ্বলছিল। মনে হচ্ছিল ড্রাইভার ভেতরে বসে তারই অপেক্ষা করছিল। আমি এত রোমাঞ্চ উপন্যাস পড়েছিলাম যে সাথে সাথে আমার মাথায় একটা গল্প তৈরি হয়ে গেল। মনে হচ্ছে কোনো ধনী দিদি তার কলেজের বয়ফ্রেন্ডের জন্য বারবিকিউ কিনতে এসেছেন। এটা ভেবে আমি নিজেই মুচকি হেসে ফেললাম। আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম, প্যাক করে দেব নাকি এখানেই খাবেন? আমি প্যাকিংয়ের সরঞ্জাম বের করেছিলাম, কিন্তু আমার ধারণার বিপরীত তিনি বললেন, এখানেই খাব। তারপর কোনো দ্বিধা ছাড়াই আমার স্টলে বসে পড়লেন। তিনি পুরো 300 ইউয়ানের খাবার অর্ডার করলেন। আমি একটানা বারবিকিউ তৈরি করছিলাম আর একের পর এক তার সামনে রাখছিলাম। যখন সব খাবার তৈরি হলো, আমি কিছুটা অবাক হলাম, কারণ তিনি সত্যিই সবকিছু শেষ করে ফেলেছেন, একটা কাঠিও অবশিষ্ট রাখেননি। খাবার খাওয়ার সময় তার মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আর তখনই আমি বুঝলাম, সম্ভবত তার আমার বারবিকিউ সত্যিই খুব ভালো লেগেছে। যাই হোক, তোমার রান্নার দক্ষতা কেমন? তার প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে গেলাম। নিজের দিকে আঙুল দেখিয়ে আমি বললাম, আপনি আমাকে বকতে পারেন, কিন্তু রান্নার ক্ষেত্রে আমি সত্যিই বেশ ভালো। স্টল খোলার আগে আমি প্রফেশনাল শেফের ট্রেনিং নিয়েছিলাম। আমার কথা শোনার সাথে সাথে সেই ধনী মহিলা তৎক্ষণাৎ তার এলভি ব্যাগটি খুললেন। তারপর সেখান থেকে একটি বিজনেস কার্ড বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। তুমি কি আমার পার্সোনাল শেফ হতে চাইবে? আমি কার্ডটি নিলাম এবং মনোযোগ দিয়ে দেখলাম। সেখানে লেখা ছিল লিউ ওয়ায়ান, প্রেসিডেন্ট, এইচডি গ্রুপ। আমার মুখের অভিব্যক্তি সাথে সাথে অদ্ভুত হয়ে গেল। আমি কার্ডটির দিকে এবং তারপর তার দিকে তাকালাম। প্রেসিডেন্ট লিউ, মাসে 1 লাখ ইউয়ান? আমি ধীরে জিজ্ঞেস করলাম। অবশ্যই আমি জানতাম যে প্রেসিডেন্ট লিউ কোনো মজা করছেন না। 1 লাখ ইউয়ান ঠিক আছে তো? আমি দেরি না করেই উত্তর দিলাম। আমি কাল থেকেই জয়েন করতে পারি। এমন নয় যে আমার কোনো আত্মসম্মানবোধ ছিল না, কিন্তু ভাই, তিনি বেতনই এত বেশি অফার করেছিলেন। ইয়াজিন শহরের মতো জায়গায় বাড়ি কেনা সহজ ছিল না। আমার আগের আয়ের হিসেব করলে হয়তো সারা জীবন কাজ করলেও তবুও বাড়ি কেনা কঠিন ছিল। কিন্তু এখন এই সুযোগটি আমার জীবন বদলে দিতে পারত। পরের দিন আমি সেই বিজনেস কার্ডটি নিয়ে লিও পরিবারের ভিলাতে পৌঁছে গেলাম। আমার ধারণার বিপরীতে দরজাটি স্বয়ং লিও
ওয়ায়ান খুললেন। তিনি ধূসর রঙের স্পোর্টস শ্যুটে ছিলেন। মনে হচ্ছিল সবেমাত্র মর্নিং রান করে ফিরেছেন। তিনি আমাকে লোহার গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই নিজেই তালা খুললেন এবং আমাকে ভেতরে আসার অনুমতি দিলেন। তারপর কিছু না বলেই হাঁটতে শুরু করলেন। আমিও ধীরে ধীরে তার পেছনে চলতে লাগলাম এবং তখনই বুঝতে পারলাম লিও পরিবারের বাড়িটি সত্যিই অনেক বড় ছিল। প্রধান গেট থেকে লিভিং রুম পর্যন্ত পৌঁছাতেই আমার 7-8 মিনিট লেগে গেল। হাঁটার সময় আমি চারপাশের পরিবেশের দিকেও খেয়াল রাখছিলাম এবং তাকেও একটু পর্যবেক্ষণ করছিলাম। আখারও যদি সে কোনো সন্দেহজনক মানুষ হয়, তবে হঠাৎ করে কেউ কাউকে এত ভালো চাকরির অফার কেন দেবে? এই চিন্তায় ডুবেছিলাম। হঠাৎ ধপ করে আমি সোজা তার পিঠে ধাক্কা খেলাম। একটা হালকা সুবাস আমার নাকে এসে লাগল। আমি ঘাবড়ে গেলাম। দুঃখিত প্রেসিডেন্ট লিউ, আমার সেটা মানে ছিল না। আমি দ্রুত তার কাঁধ ধরলাম। লিউ ওয়ায়ান ঘুরল এবং সরাসরি আমার চোখের দিকে তাকাতে লাগল। কয়েক সেকেন্ড পর সে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় আমি কোনো বড় প্রতারক? আমি না ভেবেই উত্তর দিলাম, তাই নয় কি? এক মুহূর্তের জন্য পরিবেশটা জমে গেল। তারপর লিউ ওয়ায়ান হেসে উঠল। সে সত্যিই আমাকে মারার জন্য হাত তোলার উপক্রম করেছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে নিল। সে একটি গভীর শ্বাস নিল এবং বলল, আমাকে প্রেসিডেন্ট লিউ বা মিস লি বলে ডাকবে না। একটু মনোযোগ দিয়ে দেখো আমি কে। আমি তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালাম। একবার, দুবার, তিনবার, তারপর মাথা নাড়লাম। চিনি না, সত্যিই চিনি না। আমি তো কেবল বারবিকিউ বিক্রেতা, একজন সাধারণ মানুষ। আপনার মতো বড় মানুষদের আমি কিভাবে চিনব? সম্ভবত আপনি অন্য কাউকে ভেবে ভুল করছেন। আমি হেসে বললাম, নইলে এমনটা কিভাবে হতে পারে যে মাসে 1,00,000 ইউয়ানের চাকরি সরাসরি আমার মাথায় এসে পড়বে? মনে হচ্ছে আপনার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে এবং আপনি আমাকে অন্য কেউ ভেবে ভুল করছেন। আমার কথা শুনে লিউ ওয়ায়ানের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে ঠোঁট কামড়ে ধরল এবং তারপর তার মুখে একটি তিক্ত হাসি ফুটে উঠল। তোগং জিনচেন, তোমার সাহস কিভাবে হলো এটা বলার যে তুমি আমাকে চেনো না? লিউ ওয়ায়ানের চোখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল এবং পরের মুহূর্তেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার শরীর থেকে নির্গত ঠান্ডা আভা দেখে আমি অজান্তেই আমার ঘাড় কুঁচকে নিলাম। আমি সেই সুন্দর এবং নিষ্পাপ মুখটির দিকে মনোযোগ দিয়ে তাকালাম। তারপর হঠাৎ আমার মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা খেলে গেল। একটি অন্য মুখ, যার ওপর ভয়ঙ্কর আগুনের দাগ ছিল। যদি সেই মুখের সমস্ত দাগ সরিয়ে ফেলা হয়, তবে সে ঠিক এই মহিলার মতোই দেখতে। সেই মুহূর্তে আমার চোখ বড় হয়ে গেল। আমি প্রায় সঙ্গে সঙ্গেই তার পরিচয় মনে করে ফেললাম, কিন্তু তাকে চিনতেই আমি উল্টো ঘুরে দৌড়াতে শুরু করলাম। পরের সেকেন্ডেই কেউ একজন আমার কবজি শক্ত করে ধরে ফেলল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এক জোরদার টানে আমার শরীর আবার টেনে নেওয়া হলো। ধপ করে আমার পিঠ সরাসরি দেয়ালে ধাক্কা খেল এবং যখন আমি মুখ তুললাম, লিউ ওয়ায়ানের মুখ আমার খুব কাছে ছিল। সে আমাকে নিজের এবং দেয়ালের মাঝখানে পুরোপুরি বন্দি করে ফেলেছিল। তার চোখ সরাসরি আমার চোখের দিকে তাকিয়েছিল। তাহলে জিনচেন, যদি এতটাই ক্ষমতা থাকে তবে পালিয়ে দেখাও। আমি একেবারেই চুপ হয়ে গেলাম। পালানো এখন অসম্ভব ছিল। দূরত্ব এত কম ছিল যে ওর নিঃশ্বাস প্রায় আমার মুখ ছুঁয়ে যাচ্ছিল। আমি নড়ারও সাহস পাচ্ছিলাম না, পাছে ও মনে করে যে আমি ওর সুযোগ নেওয়ার চেষ্টা করছি। আসলে সম্ভবত জেনিয়ানের আগে আমার আরও একজন গার্লফ্রেন্ড ছিল। তখন বয়স ছিল 17 বছর। গরমকাল ছিল। আমাদের ক্লাসে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছিল। তার নাম ছিল জিয়াং ওয়ান। তার মুখে আগুনে পোড়া একটা বড় দাগ ছিল। দাগটা এতই ভয়ের ছিল যে অনেক বাচ্চা তাকে দেখে ঘাবড়ে যেত। সহপাঠীরা তার থেকে দূরে দূরে থাকত। সব জায়গায় সে প্রত্যাখ্যাত হতো। ক্যান্টিনেও কেউ তার সাথে বসতে চাইত না। সেদিন পুরো ক্লাস চুপ ছিল। কেউই তার পাশের সিটে বসার জন্য তৈরি ছিল না। যখন পরিবেশটা খুবই অদ্ভুত হয়ে উঠল, আমি ধীরে ধীরে হাত তুললাম। কিন্তু তখনই পুরো ক্লাস অট্টহাসিতে ফেটে পড়ল। কেউ একজন জোরে বলল, টিচার টং, জিনচেনকে ওর পাশে বসিয়ে দিন। একজন ভাঙাচোরা আর একজন কুৎসিত, জনের জুটি একদম পারফেক্ট লাগবে। পুরো ক্লাস আবার হেসে উঠল। সেই সময় আমার দাদি বেঁচে ছিলেন। আমাদের অবস্থা খুব খারাপ ছিল। দাদি পুরনো আর ভাঙা জিনিস কুড়িয়ে আমাকে বড় করছিলেন এবং আমি তার বোঝা কমানোর জন্য স্কুলের পর ডাস্টবিন থেকে বোতল আর আবর্জনা কুড়াতাম। অনেক সময় ক্লাসের ব্রেকেও আমি এই কাজ করতাম। এই কারণে ক্লাসের বাচ্চারা আমাকেও পছন্দ করত না। তাদের চোখে আমি এক গরিব আর নোংরা ছেলে ছিলাম। শুরু থেকেই আমি সবসময় একা বসতাম। শিক্ষক আমার অবস্থা জানতেন। তিনি রাগে বললেন, এমন কথা বলো না। কারো মজা ওড়ানো ভালো কথা নয়। কিন্তু মানুষের মুখ বন্ধ করা সহজ নয়। শিক্ষকের বকুনি খাওয়ার পরেও তারা আমার মজা ওড়ানো বন্ধ করেনি। উল্টে তারা আমাকে একটা নতুন ডাকনাম দিয়ে দিল, ছোট কুড়ানি আর কুৎসিত মেয়ে।
এই ডাকনাম পুরো ক্লাস আমাদের দিয়েছিল। কিন্তু সেদিন আমি কারো হাসিতে মনোযোগ দিইনি। আমি ঘাবড়ে গিয়ে নিজের কাপড় চেপে ধরলাম আর ধীরে জিয়াং ওয়ানকে জিজ্ঞেস করলাম, জিয়াং ওয়ান, আমি কি তোমার সাথে বসতে পারি? সত্যি বলতে, আমার ভয় ছিল যে আমার শরীর থেকে আসা গন্ধ ও পছন্দ করবে না। আখারও আমি রোজ আবর্জনা কুড়াতাম। কিন্তু আমার প্রত্যাশার বিপরীতে জিয়াং ওয়ান সাথে সাথে মাথা নাড়ল আর গম্ভীরভাবে বলল, যতক্ষণ তুমি আমাকে ভয় না পাচ্ছ, আমি তৈরি। সেদিন থেকে আমরা জন ধীরে ধীরে কাছাকাছি আসতে লাগলাম। আমি ওকে যত বেশি জানতে লাগলাম, ততই অবাক হতে লাগলাম। জিয়াং ওয়ান খুবই বুদ্ধিমান ছিল। তার পরীক্ষার ফলাফল সবসময় সেরা হতো। সে আমাকে পড়াশোনা করাতো এবং আমার খারাপ নম্বর উন্নত করতে সাহায্য করত। আমি আমার দাদির সাথে মিলে তার জন্য ঝুংজি তৈরি করতাম। যখন কিছু বখাটে তাকে বিরক্ত করত, আমি বেসবল ব্যাট নিয়ে তাদের সাথে লড়াই করতাম। যখন আমার কাছে খাবার টাকা থাকত না, সে তার পকেট মানির অর্ধেক আমাকে দিয়ে দিত। এভাবেই সময় বয়ে যাচ্ছিল। তারপর এলো হাই স্কুলের শেষ বছর এবং একদিন জিয়াং ওয়ান হঠাৎ আমাকে প্রপোজ করল। সে বলল, তং জিনচেন, তুমি কি আমার সাথে একই বিশ্ববিদ্যালয়ে যাবে? আমরা দুজনে একসাথে ছিংবাই বিশ্ববিদ্যালয়ে পড়ব। আমি কোনো কিছু না ভেবেই তার প্রস্তাব গ্রহণ করলাম এবং আমার প্রথম পছন্দ হিসেবে ছিংবাই বিশ্ববিদ্যালয়ের নাম দিলাম। সবকিছু খুব ভালো চলছিল। কিন্তু ভলান্টিয়ার ফর্ম ফিল আপ করার দিন, আমি পার্ট টাইম কাজ করার জন্য একটি 5 স্টার হোটেলে গিয়েছিলাম। আর সেখানেই আমি জিয়াং ওয়ানের পরিবারকে দেখলাম। তারা একটি প্রাইভেট ডিনার করছিল। জিয়াং ওয়ানের পাশে খুব সুদর্শন এক ছেলে বসেছিল। তার বাবা মা যখন কিছুক্ষণ ওয়াশরুমে গেলেন, তখন আমি তাদের কথা শুনে ফেললাম। তারা বলছিল যে এই গ্রীষ্মের ছুটিতে ছেলেটি জিয়াং ওয়ানের সাথে বিদেশে যাবে তার মুখের চিকিৎসার জন্য এবং যখন তারা ফিরে আসবে, তখন দুজনের এনগেজমেন্ট করিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তে আমার নিজের অবস্থানের কথা মনে পড়ে গেল। আমি স্বীকার করছি যে আমি হীনমন্যতায় ভুগেছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই বাড়ি ফিরে আমি আমার বিশ্ববিদ্যালয়ের পছন্দ বদলে ফেললাম। তারপর জিয়াং ওয়ানকে একটি মেসেজ পাঠালাম। আমি লিখেছিলাম, আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। মেসেজ পাঠানোর পর আমি তার সব যোগাযোগ মাধ্যম ব্লক করে দিলাম। ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া সবকিছু। এরপর কেউ জানত না আমি কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি এবং আমিও জিয়াং ওয়ানের কোনো খবর পাইনি। লিউ ওয়ানের কণ্ঠস্বর আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। যদি সেদিন শাহ জিনিয়ানের বাড়িতে রিপোর্টাররা না পৌঁছাত এবং যদি তারা তোমার ছবি না তুলত, তবে হয়তো আজ পর্যন্ত আমি জানতেই পারতাম না যে তুমি ইয়াজিংয়ে ফিরে এসেছ। তার চোখ সরাসরি আমার উপর নিবন্ধ ছিল। তুমি বলেছিলে যে তুমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছ। সে কি শিয়া জিনিয়ান ছিল? তার কণ্ঠস্বর আরও শীতল হয়ে গেল। আমি কখনোই ভাবিনি যে ব্রেকআপের জন্য তুমি এত সস্তা অজুহাত দেবে। আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম, কারণ সত্যি বলতে আমার নিজেরই মনে ছিল না যে আমি এমন মিথ্যা বলেছিলাম। আমি ভ্রু কুঁচকে বললাম, এতে তোমার কি এসে যায়? আমার মনে আছে আমি পরিষ্কারভাবে ব্রেকআপের কথা বলেছিলাম। আমার কথা শুনতাই লিউ ওয়ানের রাগ ফেটে পড়ল। তার চোখ লাল হয়ে গেল। আমি কি তোমার পোষা কুকুর ছিলাম? তুমি ব্রেকআপ বললে আর আমি চুপচাপ মেনে নেব। ঠিক সেই সময় ভিলার বড়লোহার গেটটি হঠাৎ খুলে গেল এবং বাইরে থেকে কারো আসার শব্দ শোনা গেল। সেই মুহূর্তেই ভিলার গেট দিয়ে একজন লোক ভেতরে ঢুকল। সে সাদা রঙের একটি দামি স্যুট পরেছিল। চেহারাটা অত্যন্ত সুদর্শন ছিল, ঠিক রূপকথার রাজপুত্রের মতো। তাকে দেখার সাথে সাথেই আমি চিনতে পারলাম। এই সেই ছেলে যাকে আমি বহু বছর আগে জিয়াংওয়ানের সাথে ডিনার করতে দেখেছিলাম। সেই ছেলে যার ব্যাপারে তার বাবা মা বাগদানের কথা বলছিলেন। আমার মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি জাগল, তাহলে লিউ ওয়ানের আগেই বাগদত্তা ছিল। তবুও সে আমাকে খুঁজে বেড়াচ্ছিল। আমি কি সত্যি সেই সময় সবকিছু ভুল বুঝেছিলাম? তোং জিনচেন, সিস্টার ইয়ান, অবশেষে আপনি তাকে খুঁজে পেলেন। ভেতরে ঢুকেই সে উত্তেজিত হয়ে ডাকল। তারপর তার নজর আমার ওপর পড়ল এবং সে সরাসরি আমাদের দিকে চলে এল। লিউ ওয়ান শুধু আলতো করে মাথা নাড়ল। তখন সেই ছেলেটি হেসে নিজের পরিচয় দিল। আমার নাম শাহজি সোয়ান। আমি শিয়া পরিবারের ইয়ং মাস্টার। আমি কিছু বলতে পারতাম। তার আগেই শাহজি সোয়ান হঠাৎ আমার কাছে চলে এল এবং আমার হাত ধরে ফেলল। আমি জানি, সে উত্তেজিত হয়ে বলল, আপনি সিস্টার ইয়ানের বয়ফ্রেন্ড, তাই না? আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ লিউ ওয়ান তাকে বাধা পর্যন্ত দিল না। সে এও বলল না যে সে মিথ্যা বলছে, অর্থাৎ সে অন্যদের সামনে আমাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছিল। এটা দেখে আমার মনে হঠাৎ শাহ জেনিয়ানের কথা মনে পড়ে গেল। যখন আমি তার সাথে ছিলাম, সে পুরোপুরি সুস্থ ছিল। পরবর্তীতে অসুস্থতার সেই গল্পটা সবই এক নাটক ছিল।
আসলে সে ভয় পেত যে শাহ পরিবারের মালকিন তার অবৈধ মেয়ের পরিচয় নিয়ে হুমকি বোধ করবে। তাই সে ইচ্ছে করেই অসুস্থ হওয়ার নাটক করেছিল যাতে মানুষ তাকে বিপদ না মনে করে। কিন্তু আমি সত্যটা জানতাম না। আমি সত্যিই টাকা জমিয়ে তার চিকিৎসা করানোর চেষ্টা করছিলাম। কারণ আমার কাছে যদি আমি কোনো মেয়েকে নিজের গার্লফ্রেন্ড মনে করি, তবে তার দায়িত্ব আমার। সে যে রোগেই আক্রান্ত হোক না কেন, আমি আমার পুরো শক্তি দিয়ে তার চিকিৎসা করাব। কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে কেবল একজন কেয়ারটেকার বলে ছেড়ে দিল। এটা ভাবতেই আমি আবার লিউ ওয়ানের দিকে তাকালাম। আমার মনে একটাই প্রশ্ন ছিল, আমি কি সত্যি সেই সময় তাকে ভুল বুঝেছিলাম? ঠিক তখনই শাহজিশোয়ান হঠাৎ আমার কানের কাছে ঝুঁকে নিচু স্বরে বলল, যদিও ইয়ানজিয়ে তোমাকে পছন্দ করে, কিন্তু আমিই সেই বাগদত্তা যাকে লিউ পরিবার তার জন্য বেছে নিয়েছে। তার চোখে ঘৃণা স্পষ্ট দেখা যাচ্ছিল। নিজের দিকে একটু তাকাও, তুমি এখন আর ইয়াংজিয়ের যোগ্য নও, সে এখন আর আগের সেই কুৎসিত মেয়েটি নেই। কিন্তু তুমি এখনও সেই বারবিকিউ বিক্রেতা, যার শরীর থেকে ধোঁয়া আর তেলের গন্ধ আসে। আমার চোখ ছোট হয়ে এল। তার কথা শুনে আমার মুখ শক্ত হয়ে গেল। আমি তৎক্ষণাৎ তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। কিন্তু পরের মুহূর্তেই শিয়া জুয়ান হঠাৎ টাল খেয়ে মাটিতে বসে পড়ল। মনে হচ্ছিল যেন আমি তাকে জোরে ধাক্কা দিয়েছি। শিয়া জুয়ান মাটিতে বসে আমার দিকে নিষ্পাপ চোখে তাকাতে লাগল। তার চোখে যেন জল এসে গিয়েছিল। ভাই জিনচেন, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? এ কথা শুনতাই আমি সাথে সাথে লিউ ওয়ানের দিকে তাকালাম। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, গেল এবার। এটা তো সেই নোভেলের গ্রিন টি ভিলেনের মতো দৃশ্য। এখন সে কাঁদবে, তারপর নায়িকা আমাকে ভুল বুঝবে আর আমি বিনা কারণে ভিলেন হয়ে যাব। কিন্তু যা ঘটল তা আমাকে পুরোপুরি অবাক করে দিল। লিউ ওয়ান শিয়া জুয়ানের দিকে শীতল দৃষ্টিতে তাকাল। তার মুখে রাগ আর অসহায়ত্বের মিশ্রণ ছিল। তারপর সে বলল, তুমি কি আমাকে অন্ধ মনে করো? জিন তোমাকে স্পর্শই করেনি। শিয়া জুয়ানের মুখ মুহূর্তেই বদলে গেল। কিন্তু লিউ ওয়ান থামল না। আমি তোমাকে আগেও সতর্ক করেছিলাম, আমার বাড়িতে আসবে না। তাও তুমি বারবার আসছো আর এখন আমার বয়ফ্রেন্ডের সামনে নাটক করছো। এ কথা বলে সে আমার হাত ধরল এবং কোনো দ্বিধা ছাড়াই আমাকে ভেতরে নিয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা শিয়া জুয়ান কেবল অবিশ্বাসের সাথে আমাদের দেখতে লাগল। লিউ পরিবারের লিভিং রুমটি ছিল বিশাল। ভেতরে আগে থেকেই অনেক লোক উপস্থিত ছিল। কিন্তু আমাকে দেখা মাত্রই কারো মুখে হাসি ছিল না। তাদের কাছে আমি ছিলাম হঠাৎ আসা এক অচেনা অতিথি। লিউ ওয়ান নিজেই আমার জন্য এক গ্লাস জল ভরে দিল। তারপর আমার সামনে বসে পড়ল। তার চোখ সরাসরি আমার উপর নিবন্ধ ছিল। জিন, আমাকে সত্যিটা বলো। সেদিন যে মেসেজ তুমি পাঠিয়েছিলে, সেটা কি মিথ্যা ছিল? তুমি কি সত্যিই কারো প্রেমে পড়নি? আমি কিছু মুহূর্ত চুপ রইলাম। তারপর ধীরে মাথা নাড়ালাম। হ্যাঁ, সেই মেসেজটি মিথ্যা ছিল। লিউ ওয়ানের চোখে আশার আলো জ্বলে উঠল। কিন্তু আমি যোগ করলাম, তবে পরে আমি সত্যিই কারো প্রেমে পড়েছিলাম। তার হাসি সেখানেই থেমে গেল। আমি শান্ত গলায় বললাম, যদিও শিয়া জিনিয়ানি ছিল যে আগে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি 5 বছর ধরে তার দেখাশোনা করেছি। এতদিন একসাথে কাটানোর পর কিছু অনুভূতি তো জন্মই নেয়। আমি এটা অস্বীকার করতে পারি না, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছিল যে আমি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। ঘরটিতে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা নেমে এল। তারপর ধীরে ধীরে আমি অনেক কিছু জানতে পারলাম। শশাওয়ান আসলে শিয়া জিয়ানিয়ানের সৎ ভাই ছিল এবং লিউ ইয়ানের সাথে তার কখনো বাগদানি হয়নি। এই সব কিছুই ছিল উভয় পরিবারের বয়োজ্যেষ্ঠদের ইচ্ছা। তারা দুজনে নিজেরা কখনো এটি মেনে নেয়নি। শেষমেশ আমি লিউ পরিবারে লিউ ইয়ানের ব্যক্তিগত শেফ হিসেবে থাকতে শুরু করি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, সে আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থাও করেছিল। কিন্তু সেই ঘরটি তার ঘরের ঠিক পাশেই ছিল। এটা দেখে আমি দীর্ঘক্ষণ চুপ ছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না যে সে আসলে কি ভাবছে। রাতে যখন আমি আমার ঘরে পৌঁছালাম, তখন আরেকটি অদ্ভুত জিনিস চোখে পড়ল। এত বড় বিছানায় একটাও কাঁথা বা লেপ ছিল না। আমি তৎক্ষণাৎ বাটলারের কাছে গেলাম। আমার ঘরে কোনো কম্বল নেই। বাটলার কোনো অভিব্যক্তি ছাড়াই উত্তর দিল, আপনার সাথে সম্পর্কিত সবকিছু মিস নিজেই আয়োজন করেছেন। এই বিষয়ে আমি কিছুই জানি না। যদি কোনো প্রশ্ন থাকে তবে মিসকে জিজ্ঞেস করুন। আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি সোজা লিউ ইয়ানের ঘরের সামনে গিয়ে পৌঁছালাম। কয়েক মুহূর্ত দ্বিধা করার পর আমি দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে শুধু একটি আওয়াজ এল, ভেতরে এসো।
আমি দরজা খুললাম এবং ঘরে প্রবেশ করলাম, কিন্তু বেডরুমে লিউ ইয়ানকে কোথাও দেখা গেল না। ঠিক সেই সময় বাথরুমের দিক থেকে জল পড়ার শব্দ এল। মনে হচ্ছিল সে স্নান করছিল। আমি তৎক্ষণাৎ ঘুরে বাইরে চলে যেতে চেয়েছিলাম, ভাবলাম পরে আসব, কিন্তু তখনই বাথরুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। বাথরুমের দরজা খুলল এবং লিউ ইয়ান বেরিয়ে এল। তার চুল তখনও ভেজা ছিল, জলের ফোঁটা চুল থেকে গড়িয়ে নিচে পড়ছিল। সে নাইটি পরেছিল এবং খুব আরামদায়ক ভঙ্গিতে বাইরে এল। আমি অজান্তেই তার দিকে 2 সেকেন্ড বেশি তাকিয়ে ফেলেছিলাম। ভুল বুঝবেন না, এমন নয় যে আমি কোনো সাধু পুরুষ ছিলাম, বরং লিউ ইয়ান সত্যি খুবই আকর্ষণীয় লাগছিল। তাকে দেখামাত্রই আমি ঘাবড়ে গেলাম এবং সাথে সাথে চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। কিন্তু সম্ভবত আমার অবস্থা দেখে লিউ ইয়ানের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে আমাকে এমনভাবে দেখল যেন কোনো ধূর্ত শেয়াল তার শিকারকে দেখছে। আমি তো 20 বছরেরও বেশি সময় ধরে সিঙ্গেল ছিলাম। এত অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আমার মস্তিষ্ক পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছিল। পরের মুহূর্তেই আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে এল। আরে লিউ ইয়ান নিজে ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ আমার কাছে এল। সে আমার মুখটা উপরে তুলল আর আমাকে বিছানার ধারে বসিয়ে দিল। তারপর দ্রুত টিস্যু বের করে আমার নাকে ধরল। সব সামলানোর পর সে অসহায়ভাবে বলল, তুমি এত দুর্বল কিভাবে হতে পারো? তুমি তো শিয়া জিয়ানিয়ানের সাথে পুরো 5 বছর ছিলে, তাই না? আমি বিষণ্ণ মুখে উত্তর দিলাম, তাতে কি বা আসে যায়? সে আমাকে কখনো ছুতেও দেয়নি। লিউ ওয়ানিয়ান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আমি আরও বললাম, যখন শিয়া জিয়ানিয়ান আমাকে ডেট করা শুরু করেছিল, তখন সে সবসময় আমার ওপর নজর রাখত। কিন্তু যেই তার অসুস্থতার গল্প শুরু হলো, সে আমার প্রতি আরও শীতল হয়ে গেল। আমি তার জন্য যতই ভালো কিছু করি না কেন। তারপর আমি এক তিক্ত হাসি হাসলাম। মজার ব্যাপার হলো, সে আমার রুমমেট জিবোডার সাথে সবসময় খুব ভালো ছিল। জিবোডা বেশ হ্যান্ডসাম ছিল এবং একটা বড় কোম্পানিতে সেলসম্যানের কাজ করত। একবার মাঝরাতে শিয়া জিয়ানিয়ান আমাকে মেসেজ দিল। সে বলল তার মিল্ক টি খেতে ইচ্ছে করছে। একটা ছোট্ট কাপ, কিন্তু দাম পুরো 30 ইউয়ান। আমি রাতে দৌড়ে গিয়ে তার জন্য মিল্ক টি নিয়ে এলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি জিবোডার সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখলাম। ছবিতে সেই একই মিল্ক টি ছিল। তখনই বুঝলাম, শিয়া জিয়ানিয়ান সেটা নিজের জন্য চায়নি, সেটা জিবোডার জন্য ছিল। সেদিন আমি সত্যিই খুব রেগে গিয়েছিলাম। যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম শিয়া জিয়ানিয়ান আর জিবোডা একসাথে বসে গেম খেলছে। আমি সাথে সাথে জিবোডাকে সরিয়ে শিয়া জিয়ানিয়ানকে জিজ্ঞেস করলাম, আমি যখন তোমার কাছে আসি, তুমি সবসময় দূরে সরে যাও, কিন্তু ওর সাথে এত কাছাকাছি কিভাবে বসতে পারো? আসলে তোমার বয়ফ্রেন্ড কে? শিয়া জিয়ানিয়ান কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, তুমি প্রতিদিন তেল আর ধোয়ার গন্ধ নিয়ে বাড়ি ফেরো, তোমার পাশে বসতে ভালো লাগে না। তখন জিবোডাও বলল, ভুল বুঝো না, আমার আর জিয়ানিয়ানের মধ্যে তেমন কিছু নেই। আমি তো ওকে শুধু বন্ধুর মতো দেখি। সেদিনের পরদিন সকালে আমি অনেকক্ষণ ধরে স্নান করলাম, এতক্ষণ যে আমার মনে হলো হয়তো সত্যিই আমার শরীর থেকে গন্ধ আসে। কিন্তু সেই দিনই শিয়া জিয়ানিয়ানের আরও একটা মেসেজ এল, এই মাসের ওষুধের খরচ 7000 ইউয়ান, তাড়াতাড়ি টাকা ট্রান্সফার করো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার মনে হঠাৎ এক অদ্ভুত ব্যথা অনুভব হলো। আর প্রথমবারের মতো আমি তাকে টাকা ট্রান্সফার করলাম না,